আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু আগে পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা শেষ হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় দাঁড়িয়ে অনেক ঘোষণা করেছেন, কিন্তু সেই ঘোষণাগুলোর মধ্যে একটি সংখ্যায় আমার চোখ আটকে গেছে। সংখ্যাটা হলো 11,000 কোটি টাকা তিস্তা বাঁধ প্রকল্পের জন্য এই সরকারের বাজেটে রাখা হয়েছে। আবার দেখুন, ঠিক একদিন পর অর্থাৎ আগামীকাল 23শে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন। সেখানে তিস্তা নদীকে ঘিরে চীনের সঙ্গে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরের কথা আছে। এই দুটো ঘটনা একই সময়ে কোনো কাকতালীয় ব্যাপার নয়। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ছবিটা দেখার চেষ্টা করব। তিস্তার জল কোথায় যাচ্ছে, গঙ্গার চুক্তি কতদিন আছে, বাংলাদেশের কি করা উচিত, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই জল রাজনীতির শেষ কোথায়। চলুন শুরু করি। প্রথমে বলি তিস্তার ইতিহাস এবং বর্তমান বাস্তবতা নিয়ে দুটো কথা। তিস্তা একটি নদীর নাম, কিন্তু এই নদীটি আজ শুধু ভূগোলের অংশ নয়, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘ অমীমাংসিত রাজনৈতিক প্রশ্নের প্রতীক। সিকিমের কাঞ্চি হিমবাহ থেকে জন্ম নিয়ে তিস্তা নামে এই নদী পাহাড় থেকে নেমে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে এই নদীর দৈর্ঘ্য প্রায় 115 কিলোমিটার। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, উত্তরবঙ্গের এই জেলাগুলোর কোটি কোটি মানুষের কৃষি, জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভর করে। কিন্তু আজ সেই নদীতে জল নেই। শুনতে অবাক লাগলেও সত্যি। শুকনো মৌসুমে গ্রীষ্মকালে বাংলাদেশ অংশে তিস্তার পানি প্রবাহ, জলের প্রবাহ কমে গেছে 80 থেকে 90%। মানে এক সময় যেখানে 10,000 কিউসেক জল আসতো, আজ সেখানে আসছে মাত্র 1200 থেকে 1500 কিউসেক। কেন এই কমে গেল? কারণ উজানে মানে ওপরের দিকে ভারতের অংশে তিস্তায় এখনো পর্যন্ত 9টি বাঁধ এবং 2টি ব্যারাজ নির্মিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গজলডোবা ব্যারেজ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। এই একটি ব্যারাজই তিস্তার মূল প্রবাহকে দুই দিকে ভাগ করে দিয়েছে। আর এই ব্যারাজকে ঘিরে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের তিস্তা সেচ প্রকল্প, যার লক্ষ্য উত্তরবঙ্গের প্রায় 9 লক্ষ হেক্টর জমিতে সেচের সুবিধা দেয়া এবং 67 মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদন করা। এই প্রকল্পটিকে কেন্দ্রীয় সরকার ভারত সরকার ইতিমধ্যেই জাতীয় প্রকল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং আজকের বাজেটে স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী যে বাজেট বলে দিলেন, সেই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে আরো 11,000 কোটি টাকা। এর মানে কি? এর মানে হলো তিস্তায় বাংলাদেশ অংশে যে সামান্য জল এখন আসছে, ভবিষ্যতে সেটা আরো কমে যাবেই। আরো দুটো খাল খননের পরিকল্পনা আছে পশ্চিমবঙ্গের সরকারের, যা তিস্তার জলকে অন্যদিকে সরিয়ে দেবে, সেদিকে টেনে নেবে। এবার আসি তিস্তা চুক্তির দীর্ঘ ব্যর্থতার ইতিহাস নিয়ে। একটু পেছনে যাই। তিস্তার জল নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আলোচনা শুরু হয়েছিল 1972 সালে। 1983 সালে একটি অন্তর্বর্তী চুক্তি হয়েছিল, যেখানে বলা হয়েছিল শুকনো মৌসুমে ভারত পাবে 39% জল, বাংলাদেশ পাবে 36%। কিন্তু সেই চুক্তি কখনো কার্যকর হয়নি। এরপর কেটে গেছে দশকের পর দশক, সেই চুক্তি হয়ে গেছে বাজে তমসুক, বাজে দলিল। 2011 সালে সবচেয়ে বড় সুযোগ এসেছিল একটা। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিলেন। সব ঠিকঠাক ছিল, চুক্তির খসড়া তৈরি, 50-50 ভাগে জল বন্টনের প্রস্তাব মেনে নিয়েছিল দুই পক্ষই। তারপর হঠাৎ সব ভেস্তে গেল। পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সফরে যেতে অস্বীকার করলেন। তার যুক্তি, এই চুক্তি পশ্চিমবঙ্গের কৃষিকে ধ্বংস করবে। কেন্দ্রীয় সরকার এগিয়ে যেতে পারল না, কারণ ভারতে নদীর বিষয়টি রাজ্যের এখতিয়ারে পড়ে আংশিকভাবে। সেই থেকে আজ পর্যন্ত 15 বছর ধরে কোনো চুক্তি নেই, চেষ্টাও হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের শাসনের ক্ষমতায়। আর তিনি তো আবার বাংলাদেশের খুব প্রিয় মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের মানুষরা তাকে বলেনি যে আপনি সই করুন জোর করে। কিন্তু আজ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাধা আর নেই। তাহলে কি তিস্তা চুক্তির পথ খুলে যাবে? এখানে এই কূটনীতির সবচেয়ে জটিল গাণিতিক অঙ্ক। এবার তাহলে বলি, বাংলাদেশ এই চুক্তি খোলার ব্যাপারে কি করছে? এবং দুঃখের কথা, বাংলাদেশ এখানে
মানে কি বলবো, এটাতে বলা হয় বিকৃত মস্তিষ্ক বলবো না, কিন্তু অল্প বুদ্ধির মতো চীন কার্ড খেলতে গেছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে হয়তো অপেক্ষায় ছিল কিংবা ছিল না, সেই শুভেচ্ছা ভারত দেখাতে পারেনি, কারণ আগেই বলেছি পশ্চিমবঙ্গে মমতার সরকার ছিল। তাই বাংলাদেশ এবার যখন মমতার সরকার চলে গেছে, তখন ভারতের দিকে হাত না বাড়িয়ে অন্য পথে হাঁটলো, চলে গেল চীনের দিকে। কারণ বাংলাদেশে এখন শেখ হাসিনার সরকার নেই, বাংলাদেশেও তারেক রহমানের সরকার তিস্তা নদীতে একটা মহা পরিকল্পনা হাতে নিয়েছে, যার নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে কত? প্রায় 12,000 কোটি টাকা। মনে রাখবেন, বাংলাদেশের 12,000 কোটি টাকার তুলনায় ভারতের পশ্চিমবঙ্গে যে 11,000 কোটি টাকা প্রকল্প ব্যয় রেখেছে, সেটা কিন্তু বাংলাদেশের 12,000 কোটি টাকা থেকে বেশি। এই প্রকল্পে কি কি থাকবে? বাংলাদেশের যে প্রকল্প, বাংলাদেশের অংশে তিস্তার 115 কিলোমিটার জুড়ে নদী খনন হবে, গভীরতা 10 মিটার বাড়ানো হবে, দুই পাড়ে 200 কিলোমিটার গাইড বাঁধ হবে, কৃত্রিম জলাধার তৈরি হবে বর্ষার জল ধরে রাখার জন্য, ব্যারাজ কাম রোড হবে, আধুনিক কৃষি খামার তৈরি হবে, এমনকি নদীর পাড়ে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ পর্যন্ত পরিকল্পনা করা আছে। আর এই পুরো প্রকল্পে বাংলাদেশের অর্থায়ন করবে চীন। আগামীকাল তারেক রহমান বেজিং যাচ্ছেন, সেখানে এই প্রকল্পের এমওইউ স্বাক্ষরের কথা আছে। প্রযুক্তিগত সহায়তা দেবে ইয়েলো রিভার ইঞ্জিনিয়ারিং চায়না নামের একটি চীনা প্রতিষ্ঠান, যারা চীনের হুয়াংহো নদী পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের। ভারত এই পুরো বিষয়টা নিয়ে স্পষ্টতই উদ্বিগ্ন, এবং উদ্বেগের কারণটা খুবই যৌক্তিক। কারণ তিস্তা নদী শুধু জলের প্রশ্ন নয়, এটি ভূ রাজনীতিরও প্রশ্ন। বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনা উপস্থিতি মানে ভারতের চিকেন নেক, শিলিগুড়ি করিডর, এর কাছাকাছি চীনের প্রভাব বিস্তারের সুবিধা। আর লালমনিরহাটে সেখানে বিমানবন্দর আধুনিকীকরণেও চীন ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে। এটি ভারতের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। সুতরাং এবার আসা যাক বাংলাদেশের তিস্তা প্রকল্প কতটা কার্যকর হবে। পরিকল্পনা তো করেছে বাংলাদেশ অনেক কিছু, একটু আগেই বললাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এবার তাহলে আসি। বাংলাদেশ যদি তিস্তায় 12,000 কোটি টাকার প্রকল্প করে, কিন্তু উজানে পশ্চিমবঙ্গ সরকার যদি 11,000 কোটি টাকার বাঁধ প্রকল্প শেষ করে, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের সহজ উত্তর, বাংলাদেশের তিস্তা প্রকল্প অনেকটাই মার খেয়ে যাবে, তার মূল উদ্দেশ্য হারাবে। কারণটা বুঝতে কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না, কারণটা খুবই সরল এবং সোজা। আপনি নদীর একটি বালতিতে পানি ধরে রাখার ব্যবস্থা করলেন, জল ধরার ব্যবস্থা করছেন, কিন্তু উজান থেকে যদি জল না আসে, তাহলে সেই বালতি কখনো ভরবে না। শুকনো মৌসুমে বাংলাদেশের তিস্তা প্রকল্পের সেচ ও কৃষি পরিকল্পনা সরাসরি উজানের মানে পশ্চিমবঙ্গের প্রবাহের উপর নির্ভরশীল। হ্যাঁ, বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রকল্পটি কিছুটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। বন্যা নিয়ন্ত্রণ মানে জল বেশি হলে, সেটা কখন হতে পারে? বর্ষাকালে অতিরিক্ত পানি সামলানোর ব্যাপারে, জল সামলানো, নদী ভাঙন ঠেকানো, এই কাজগুলো করবে বাংলাদেশের ওই তিস্তা প্রকল্প। কিন্তু বছরের 6 মাস যদি শুষ্ক মৌসুমে কৃষি সেচের যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা তো পূরণ হবে না বাংলাদেশের, যদি ভারতের সাথে জল বন্টনের কোনো চুক্তি বা ব্যবস্থা না থাকে। আমি মনে করি বাংলাদেশের ত্রাণমন্ত্রী যখন বলছেন তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে, তখন সেই উৎসাহের সঙ্গে এই বাস্তবতাটা মিলিয়ে দেখা দরকার। 6 মাস জল কোথায় পাবে শুকনো মরশুমে? গঙ্গা চুক্তির সংকট অনেক বড় বিপদ, অনেক, শুধু তিস্তা নয়, গঙ্গা চুক্তি। আমার মনে হচ্ছে তিস্তার আলোচনায় আমরা আরো বড় বিপদটার দিকে নজর কম দিচ্ছি, মানে বাংলাদেশ নজরটা কম দিচ্ছে। সেটা কি? সেটা হলো গঙ্গা জল বন্টন চুক্তি। 1996 সালের 12ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের জন্য গঙ্গার জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার মধ্যে সেই ঐতিহাসিক চুক্তি, যা ফারাক্কা বাঁধের জল বন্টনকে আইনি কাঠামো দিয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের 2026-এর 12ই ডিসেম্বর, মাঝখানে 6 মাসও বাকি নেই। এখন প্রশ্ন হলো, এই চুক্তি নবায়ন হবে কি না? গঙ্গা তিস্তার চেয়ে গঙ্গা আরো অনেক বড় নদী। এই নদীর ওপর বাংলাদেশের পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চল, অর্থাৎ রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা করে এই অঞ্চলের কোটি কোটি মানুষ নির্ভরশীল। ওখানে গঙ্গার নাম পদ্মা। পদ্মা নদীর স্বাস্থ্য নির্ভর করে গঙ্গার জলের ওপর। ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশে কতটুকু জল আসবে তা নির্ধারণ করে একটা চুক্তি না থাকলে ভারত সীমাহীনভাবে পানি মানে জল সেটা নাও দিতে পারে। বর্তমানে যেটা দিচ্ছে
সেটাও বন্ধ করে দিতে পারে বা কমিয়ে দিতে পারে নিজের খেয়াল খুশি মতো, কারণ চুক্তি নেই।